স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের পর জানা গেল তার গোপন কাজকর্মের কথা, আর তার ভেতরে তার তৈরিকৃত আয়নাঘর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একবার দেখুন আয়নাঘরটিকে, দেখে কি মনে হচ্ছে ঘরটি হরর মুভির থেকেও ভয়ঙ্কর? কেননা এই ঘরে মানুষদেরকে নিয়ে এসে অত্যাচার করা হতো, আর অত্যাচারের দৃশ্য যদি আপনি একবার দেখেন নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। এই ঘরের মধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষকে নির্যাতন করা হতো এবং একের পর এক মায়ের কোল খালি করা হতো। দেখতেই পারছেন কত ভয়ঙ্কর এই ঘরটি, আর এখানে পড়ে রয়েছে কত মানুষের কঙ্কাল। শুধু কঙ্কাল নয়, বরং এই ঘরে রয়েছে অসংখ্য ইতিহাস। কেননা বিগত 15 বছর যাবৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথাবার্তা বলতো তাদের শেষ আশ্রয় ঠিকানা হতো এই আয়নাঘর। যদিও এই আয়নাঘরের ব্যাপারে সাধারণ মানুষ কখনোই জানতে পারেনি, তবে প্রশাসন এই আয়নাঘরের ব্যাপারে খুবই ভালোভাবেই জানতো, আর তাদের ভেতরে অকপটে জড়িয়ে ছিল ডিবি হারুন। ডিবি হারুনের নেতৃত্বে এই আয়নাঘর পরিচালনা হতো। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিবি হারুনকে এই আয়নাঘরের সকল ক্ষমতা দিয়ে রেখেছিলেন। যদিও ডিবি হারুন কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘরকে নিয়ে আলোচনা করেনি, তাই তো শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই জানা গেল এই ঘরের আসল রহস্য। শুধু তাই নয়, এই ঘরে রয়েছে অসংখ্য মানুষ এখনও বন্দী। সেখানে ফ্রিজে মানুষকে বন্দি করে রাখা হতো, মৃতদেরকে এদিক সেদিক ফেলে রাখা হতো এবং এক পর্যায়ে তাদের দেহে পচে গলে কঙ্কালে পরিণত হতো। এমনকি সেখানে বন্দীদেরকে এমনভাবে অত্যাচার করা হতো যে আপনি আমি কখনোই কল্পনার জগতেও ভাবিনি। যখনই শেখ হাসিনা পদত্যাগ করে তার কিছু ঘন্টার পরেই সেখানে থাকা বন্দীরা আস্তে আস্তে বাইরে বের হতে শুরু করে। তারা নিজেরাও বুঝতে পারেনি যে তারা কোন দেশে বন্দী রয়েছে। তাই তো বর্তমানে সেই কুখ্যাত ঘরের ছবি প্রকাশ পেয়েছে, আর সেখানে দেখা গিয়েছে অসংখ্য মানুষের কঙ্কাল, এবং যারা জীবিত ছিল তাদের অবস্থা ভয়ঙ্কর। কেননা তারা প্রত্যেক দিন মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করত। এমনকি বছরকে পর বছর তারা আল্লাহর দুনিয়ার দৃশ্য, আলো বাতাস, এমনকি আজানের ধ্বনি পর্যন্ত শুনতে পায়নি। এমনকি সে আয়নাঘরের যাদের কঙ্কাল পাওয়া গিয়েছে তারা নাকি স্বৈরাচারী হাসিনার দালালগুলো সে মানুষদেরকে মেরে বছরকে পর বছর বন্দি করে রেখেছিল, আর যার ফলে তাদের মাংস পচে গলে যায় এবং কঙ্কাল হয়ে পড়ে থাকে সেখানে। এই আয়নাঘরে অপরিচিত মুখ বন্দী হয়নি, বরং অসংখ্য পরিচিত মুখও বন্ধ হয়েছে, যা আপনি আমি তাদেরকে একবার হলেও দেখেছি। তাদের ভুল এটাই ছিল যে তারা আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং শিক্ষাবিদ মোসাবার হোসাইন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ মাহতাব। এছাড়া আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আবদুল্লাহিল আমান আজিম। পার্বত্য চট্টগ্রাম রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা। যদিও আপনি এখন মনে করছেন এই আয়নাঘর শুধু বাংলাদেশের একটি অবস্থিত, তবে এটি সম্পূর্ণ ভুল। কেননা বাংলাদেশের বেসামরিক একটি সংবাদ মাধ্যম ধারণা করেছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন এবং আটক স্থান থাকতে পারে। 2024 সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600-এরও বেশি গুম হওয়ার ঘটনা রয়েছে, আর এ সকল গুম হওয়ার পেছনে শেখ হাসিনার হাত রয়েছে। কেননা শেখ হাসিনা নেতৃত্বাধীন অবস্থায় এই কাজ করতে সাহস জুগিয়েছিল বাংলাদেশের অসাধু কিছু প্রশাসন। একবার দেখুন কতটা বিভৎস দৃশ্য। এই আয়নাঘরের ভেতরে মানুষদেরকে কিভাবে বন্দি করে রাখা হতো। এই আয়নাঘরের খাবার হিসাবে তাদেরকে দেয়া হতো জীবজন্তুদের খাবার। যে খাবারগুলো জীবজন্তুরা না খেত সে খাবারগুলো দেওয়া হতো সেখানকার বন্দি থাকা মানুষদের। তাদের খাবারের তালিকা শুনে আপনি কান্না করতে বাধ্য হবেন। তাদেরকে খাবার হিসাবে দেওয়া হতো ক্যাকটাসের কাঁটা। ক্যাকটাসের কাঁটা খাওয়ার পর তাদের খুব বেশি খিদা লাগতো না। ক্যাকটাসের কাঁটার একটা বৈশিষ্ট্য হলো এটা খেলে খুব বেশি ক্ষুধা লাগে না, বরং তাদেরকে খাবার দেওয়া হতো ঠিকই, কিন্তু পানি দেওয়া হতো না। পানির অভাবে তারা মূত্র পান করত। মানুষ যখন ক্ষুধার্ত থাকে, যখন খাবার না থাকে, তখন মানুষ অনেক কিছুই করতে পারে, তাই তো তারা মূত্র পান করত। এমনকি এ সকল খাবার গ্রহণ করার কারণে তাদের কিডনি বিকল হয়ে পড়ত, আর তারা খুব দ্রুতই মারা যেত। এই অবস্থায় যারা মারা যেত তাদের মৃত লাশকে এই আয়নাঘরের এক কর্নারে ফেলে রাখা হতো, আর এভাবেই জমা করা হতো। এক পর্যায়ে দেখা যায় তাদের মৃতদেহে পচে গলে কঙ্কালে পরিণত হয়ে যায়। আর আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি সেই সব লোকদের যারা এখানে মৃত্যুবরণ করেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছে।
বাংলাদেশে এ জাতীয় ঘটনা তদন্ত হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্যই রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগ করার কোনো আইন ছিল না। এমনকি এই আয়নাঘরে কী কী শাস্তি দেওয়া হতো তা যদি আপনি একবার দেখেন বা শুনেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এখানে মানুষদেরকে প্রথমে বন্দি করা হতো তাদের তথ্য মতে, যে তারা কখনো কল্পনাও করতে পারতো না যে তারা বাংলাদেশের মধ্যে রয়েছে নাকি অন্য কোনো দেশের মধ্যে রয়েছে। মানে তাদের চোখ বেঁধে জমটুপি পরিয়ে তাদেরকে গ্রেফতার করা হতো এবং এখানে আনা হতো। তারপরে এই আয়নাঘরের মধ্যে আটকে দেওয়া হতো। চার দেওয়ালের মাঝখানে থেকে কখনোই বোঝা যেত না যে তাদের আশেপাশে কী রয়েছে। এই আয়নাঘরের মধ্যে যারা দিন কাটিয়েছে, যারা এখানে জীবিত ফিরেছে, তাদের মুখ থেকে লোমহর্ষকর বর্ণনা শোনা যায়। যাদেরকে এই আয়নাঘরে বন্দি করা হয়েছিল, প্রথমে তাদেরকে অত্যাচার করে পা উপরে রেখে মাথা নিচে দিয়ে টর্চার করে তাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করা হতো। এই ঘরে বন্দি করে যে কত মায়ের কোল খালি করা হয়েছে, কত মানুষকে যেখানে নিয়ে নির্মম হত্যা করে মেরে ফেলা হয়েছে, তার কোনো সঠিক হিসাব নেই। কিন্তু মুসলিম ধর্মের প্রভু মহান আল্লাহ তাআলা, যিনি ন্যায় ইনসাফকারী, যেমন তিনি অন্যায় পছন্দ করেন না বা অন্যায়কে প্রশ্রয় দেন না, তেমনই তিনি সত্য এবং ন্যায়পরায়ণ মানুষদেরকেই ভালোবাসেন। তাই তো বলা হয়ে থাকে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেননি। ঠিক হাসিনার বেলাও তাই হয়েছে। শেখ হাসিনা 15 বছর যাবৎ নিজের সাহস দেখিয়েছে, তাই তো আল্লাহ তাআলা তাকে পাকড়াও করলেন ছাত্র সমাজ বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের মাধ্যমে। পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাত্র কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টার ব্যবধানে শেখ হাসিনা এমনভাবে নিজেকে গুটিয়ে নিলেন যা মনে হয় না রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনো হয়েছে। শুধু সাধারণ মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল তারাই শুধু আয়নাঘরে বন্দী ছিল না, বরং বন্দী ছিল বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতর কর্মকর্তারাও। শুধুমাত্র তাদের ভুল ছিল যে তারা শেখ হাসিনার কথার মতো নিজেদের জীবন পরিচালনা করেনি। তাই তো 8 বছর পর কথিত বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত আবদুল্লাহ বিন আমান আজিম ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাসেম আরমান। এমন কিছু শোনা যাচ্ছে বাংলাদেশের স্কলার ইসলামিক বক্তা আবু তোফা আদনানও নাকি এই আয়নাঘরেই বন্দী ছিলেন। কিছুদিন আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই আয়নাঘরকে নিয়ে মন্তব্য করেন এবং তার বন্দি আয়নাঘরের সমস্ত কিছু বর্ণনা করেছেন। এখন চিন্তার বিষয়, কি কেন কিভাবে এই আয়নাঘর তৈরি করেছিলেন শেখ হাসিনা? সাধারণ জনগণের চোখের আড়ালে কে বা কারা তার সঙ্গ দিয়েছিল? আর কিভাবেই বা সেই এসব নিরপরাধ মানুষদেরকে জেল হাজতে বন্দি না করে এই আয়নাঘরেই বন্দি করত? আর কেমন ছিল দেশের আইন প্রশাসন, যে আইন নিজের হাতে তুলে না নিয়ে শেখ হাসিনার উপর ছেড়ে মন মতন আইন গঠন করত? আইনমন্ত্রী এবং প্রশাসন আমাদের দেশের জন্য খুবই দুর্ভাগ্য। কেননা দেশের আইন যদি সঠিক না থাকে তাহলে কখনোই গণতান্ত্রিক একটি দেশ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই আশা করছি একজন ভালো নেতৃত্ব দিয়ে দেশ পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। সেই আশায় আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।